দেখো রিলিজিয়ন ফিলোসফি ইউনিট 12 যেটা হয়ে গেছিল, ইউনিট 13টা তোমাদের বাকি ছিল। ইউনিট 13টা যেগুলো আছে বাকি সেগুলো তোমাদের মোটামুটি অন্য টপিক পড়াতে গিয়ে অনেকটা পড়িয়ে দিয়েছি। আর কিছু আছে একটা দুটো, ওগুলো নতুন। তো দুটো ক্লাস নেব, তোমাদের দুটো ক্লাসে শেষ করে দিব। আজকে যেটা পড়বো যে গডস অ্যাট্রিবিউটস অ্যান্ড পার্সোনালিটি, মানে গডের যে গুণ এবং গডের যে পার্সোনালিটি সেটা দেখবি। মিনিং অফ অ্যাট্রিবিউটস অফ গড, গডের যে কি অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট মানে গুণ, এবং গুণের মানে গুণ কি গুণগুলো থাকলে বা কি অ্যাট্রিবিউট গুলো থাকলে একটা গডকে মিনিংফুল বলবো সেগুলো দেখো। মেজর অ্যাট্রিবিউটস অফ গড মানে গডের যে মেজর বা মূল যে গুণগুলো কি কি থাকবে, কি বৈশিষ্ট্যগুলো থাকবে যার জন্য তাকে গড বলবো, সেটা হচ্ছে তোমার অমনিপোটেন্ট হবে, অমনিসায়েন্স হবে, অমনি বেনেভোলেন্স হবে, মানে সবাইকে খুশি রাখা আর কি। অমনি প্রেজেন্স হবে, সব জায়গায় থাকবে। ইটারনিটি থাকবে। আচ্ছা একটা করে বলি। অমনি অমনিপোটেন্স হচ্ছে গড ইজ অল পাওয়ারফুল, হি ক্যান ডু এনিথিং দ্যাট ইজ লজিক্যালি পসিবল, মানে সে সমস্ত শক্তির অধিকারী এবং হি ক্যান ডু এনিথিং, সমস্ত কিছু করতে পারবে সে। অমনি সায়েন্স বলতে গড ইজ অল নোয়িং, মানে সমস্ত জ্ঞানী, সব বিষয়ে যার জ্ঞান থাকবে। হি নোজ এভরিথিং, পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, এই তিন কালের সমস্ত বিষয়ে তার জ্ঞান থাকবে। অমনি বেনিভোলেন্স মানে গড ইজ অল গুড অ্যান্ড ইনফিনাইটলি লাভিং অ্যান্ড অমনি কম্প্যাশনেট, মানে হচ্ছে গড হবে মানে লাভিং, মানে সে হচ্ছে ভালোবাসবে এবং তার মধ্যে ভালো ভালো গুণ থাকবে, ভালোবাসা পূর্ণ হবে আর কি। অমনি প্রেজেন্স বলতে গড ইজ প্রেজেন্ট এভরিওয়্যার সাইমুলটেনিয়াসলি, সমস্ত জায়গায় সমানভাবে সে থাকবে। ইটার্নিটি মানে নিত্য, যেটা আর কি। গড এক্সিস্ট বিয়ন্ড টাইম, দেশ কালের বাইরে তার একটা নিত্য অস্তিত্ব রয়েছে, যে হি ইজ টাইমলেস অর এভার লাস্টিং, মানে যে এতকাল থাকবে, এতকাল পরে তার আর অস্তিত্ব থাকবে না, এরকম কোনো কিছু বিষয় নয়। ইমমিউটেবিলিটি, গড ডাজ নট চেঞ্জ ওভার টাইম, হিজ নেচার অ্যান্ড উইল আর কনস্ট্যান্ট, মানে গড ডাজ নট চেঞ্জ ওভার টাইম, সে সবসময় চেঞ্জ হবে সেরকম নয়, তার যে নেচার গুলো সে নেচারটা তার মধ্যে কনস্ট্যান্ট থাকবে, সেটাতে প্রকৃতিগত ভাবেই সে এরকম। দেখবে যারা একটু ভালো ব্যক্তিত্বের মানুষ হয়, দেখবে তার যে বৈশিষ্ট্য সে কিন্তু সেই বৈশিষ্ট্য নিয়েই কিন্তু থাকে। কারোর মধ্যে দেখবে গাম্ভীরতা রয়েছে, কেউ দেখবে কথা কম বলে, কেউ কথা বেশি বলে, মানে যার যে বৈশিষ্ট্য সেটা স্থির, সে এরকম ভাবে গডের যে বৈশিষ্ট্য গুলো বা গডের মধ্যে যে তার নেচারটা সেটা তার মধ্যে স্থির থাকে। সিম্পলিসিটি, সমস্ত কিছু থাকলেও সমস্ত কিছুর মধ্যেও সে একটা সিম্পল। গড ইজ নট কম্পোজড অফ পার্টস, হিজ অ্যাট্রিবিউটস আর আইডেন্টিক্যাল উইথ হিজ এসেন্স, মানে তার যে গুণগুলো আইডেন্টিক্যাল উইথ হিজ এসেন্স, তার এসেন্সের সঙ্গে সমান। নেসেসারি এক্সিস্টেন্স, মানে গড এক্সিস্ট বা নেসেসারি ক্যান নট এক্সিস্ট, সে নেসেসারি এক্সিস্ট থাকবে। আচ্ছা ফিলোসফিক্যাল ডিসকাশন কি দেখো, এখন দেখলাম যে গডের যে গুণ কি কি, এবারে ফিলোসফিক্যালি আমরা দেখবো যে অ্যানসেলেম কি বলেছে। অ্যানসেলেম অফ দা ক্যান্টারবারিতে বলছে, ক্যান্টারবারির অ্যানসেলেম, যে ডিফাইন্ড গড অ্যাজ দ্যাট দেন হুইচ নাথিং গ্রেটার ক্যান বি কনসিভড, বলছে গড হচ্ছে এমন একটা বিষয় যেটা যার থেকে বড় বা যার থেকে উচ্চ মানের বা যার থেকে গ্রেটার কোনো কিছু চিন্তা করতে আমরা পারি না, আমরা ধারণা ধারণ করতে পারি না, সেটা হচ্ছে গড। অ্যাকুইনাস 5টা যুক্তি দিয়েছিল, পড়েইছি আমরা অ্যাকুইনাসের 5টা যুক্তি। অ্যাকুইনাসের 5টা যুক্তি দিয়েছে, যেগুলো হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার সপক্ষে বা ঈশ্বরের অস্তিত্ব আছে তার সপক্ষে। ইউনিট 2 এ যে ক্লাস করিয়েছে অ্যাকুইনাস, সেই দিনে ক্লাসেতে পেয়ে যাবে, দেখবে যে অ্যাকুইনাসের 5 বইয়ে যেটা রয়েছে। তারপর যেমন মেই মানি ডেজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস শুড বি ডেসক্রাইবড নেগেটিভলি বিকজ গড ইজ বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন। এরপরে প্রবলেম রিলেটেড টু অ্যাট্রিবিউটস, কি বৈশিষ্ট্যগুলো গডের মধ্যে রয়েছে যেগুলো সমস্যা, যেমন ইভিল, মন্দ, এটা কিন্তু যেমন আমরা বলি না যে গড হচ্ছে এখনই বললাম যে গড হচ্ছে তোমার সবাইকে ভালোবাসে, সমস্ত শক্তির অধিকারী, তার মধ্যে সমস্ত জায়গায় সে পারভেটিং, মানে সমস্ত জায়গায় সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সকলের জন্য সে সমান, এরকম অনেক ভালো ভালো জিনিস বললাম। বলছে তাহলে যদি এগুলোই হয় তাহলে মন্দ কেন হয়,
if God is omnipotent and omnibenevolent, why does evil exist? তাহলে মন্দ কেন রয়েছে? তখন বলবে যে থিওডিসিতে এক্সপ্লেন করেছে ইভিল অ্যাজ নেসেসারি ফর ফ্রি উইল, বলতে ইভিল যেটা রয়েছে, সে মন্দ যেটা করছে সেটাও তার স্বাধীন ইচ্ছা, সে স্বাধীন ইচ্ছাতেও করছে, এটাও একটা গডের একটা গ্রেটনেসের একটা প্রমাণ। আর গডের যে গুণগুলো তার মধ্যেই তার একটা সেই বিরুদ্ধতা, সেই বিরুদ্ধতাটাও তার গুণ। নেক্সট হচ্ছে পার্সোনালিটি অফ গড। দেখো আমরা আজকে যেটা পড়ছি গডের অ্যাট্রিবিউটস এবং গডের পার্সোনালিটি। পার্সোনালিটি অফ গড কি দেখবো? গড পার্সোনালিটি কেন বলেছে? বলছে পার্সোনাল গড। গড পার্সোনাল কেন? গড ইজ নট অ্যান ইম্পার্সোনাল ফোর্স বাট হ্যাজ কনসাসনেস উইথ ইমোশন চেঞ্জেস অ্যান্ড উইথ ক্রিয়েশন। দেখো আমাদের যেরকম ইমোশন থাকে, মানে আবেগ, ইচ্ছা, চেতনা, এই যে বিষয়গুলো যেগুলো আমাদের থাকে, আমরা তো একটা পার্সন, আমরা একটা ব্যক্তি, সেরকম গডটাকে ব্যক্তিরূপী ভাবে গডটাকে দেখা হচ্ছে। কারণ হচ্ছে যে গডের মধ্যে, আচ্ছা তোমাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে পার্সোনাল গড হলো গডের একটা বৈশিষ্ট্য। মনোথেইস্টিক, মনোথেইজম কারণ হচ্ছে তারা এক ঈশ্বরে যারা বিশ্বাস করে তারা হচ্ছে মনোথেইজম। আর গড এস এ ফাদার সিম্বলাইজ কেয়ার, অথরিটি অ্যান্ড দ্য ইন্টিমেট রিলেশনশিপ উইথ বিলিভার্স। তাহলে এগুলো হচ্ছে তোমার যে গড এস এ ফাদার, ফাদার হিসেবে তারা দেখে, কারণ হচ্ছে তারা অথরিটিতে দেখে, রিলেশনশিপ বা উইথ বিলিভার্স মানে যারা বিশ্বাস করছে তাদের সাথে যে সম্পর্কগুলো, এই যেমন খ্রিস্টান ধর্মতে রয়েছে, খ্রিস্টান ধর্মে তো বলে না যেই পিতা সেই হচ্ছে তোমার পুত্র, ওই ট্রিনিটির কথাটা যে বলা হয়েছে এবং সেখানে গডকে পিতাও বলা হয়েছে, সেটা হচ্ছে এই জন্য বলছে যে গড অ্যাজ এ পিতা, গডকে পিতা হিসেবেও দেখা যায়, গড এক এই হিসেবেও দেখা যায়, পার্সোনাল বা একটা ব্যক্তি বা সেই হিসাবেও গডটাকে আমরা দেখতে পারি। এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে আর কি। ধর্মতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন ভাবে বিশ্বাস করে, তো এখানে একটা কমন আলোচনা হচ্ছে যে গড কি রকমের বৈশিষ্ট্য হতে পারে, পার্সোনাল গডটা আবার কিরকম ধরনের, এইগুলো বলছে আপনারা, কোনো একটা নির্দিষ্ট ধর্ম বলছে না। কমিউনিকেশন বলছে গড কমিউনিকেটস থ্রু রেভিলেশন, স্ক্রিপচার্স, প্রফেটস এন্ড মিস্টিক্যাল এক্সপেরিয়েন্স। একদম তাই। দেখো যদি বলা হয় যে স্ক্রিপচার্স যদি বলা হয় আমাদের ধর্মগ্রন্থ কোরআনটাকে কি বলা হয় যে ওটা হচ্ছে উপর থেকে নাজিল হয়ে, যেরকম বলা হয়ে থাকে যে সরাসরি ওর উপর থেকে এসেছে মোহাম্মদের দ্বারা, তো এটা কিন্তু গডের সাথে তাহলে কমিউনিকেশন হচ্ছে। তাহলে গড কমিউনিকেটস থ্রু রেভিলেশন, স্ক্রিপচার্স, প্রফেট মানে হচ্ছে তোমার এই যে মোহাম্মদ এসেছে, তোমার এদিকে যীশু খ্রিস্ট এসেছে, বা এদের যদি বলা হয় রাম, হিন্দু ধর্মে রাম এসেছে, তো এরা হচ্ছে তোমার প্রফেট। তাহলে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, যে আজগুবি যে অনেক কিছু অভিজ্ঞতা হয়, সেই যে অভিজ্ঞতাগুলো এইগুলো তো গডের সাথে কমিউনিকেশন। অনেকে বলে যে বিবেকানন্দ নাকি স্বামী বিবেকানন্দের যে গুরু ছিল, কি নাম বলো তো বিবেকানন্দের গুরুর নাম? আরে কলকাতায় মঠ আছে তার, রামকৃষ্ণ। হ্যাঁ রামকৃষ্ণ দেবের সাথে নাকি ঈশ্বরের একটা মানে ডিরেক্ট কাউন্সিলিং, এই কমিউনিকেশন হয়েছিল। তো এইগুলো হচ্ছে গডের সাথে কমিউনিকেশন হয়। তাহলে এইগুলো একটা বৈশিষ্ট্য। ফিলোসফিক্যাল ভিউতে আমরা দেখলাম। এবারে এখানে আমরা নর্মালি ফিলোসফিক্যাল ডিসকাশন করলাম বা ফিলোসফিক্যালি গডের বৈশিষ্ট্য দেখলাম, তারপরে পার্সোনালি গড কিরকম দেখলাম। এবারে আরো দেখবো, যেমন হচ্ছে আমরা theism বা theism এরকম যখন বলি, গড ইজ পার্সোনাল যখন বলবো, ইন্টারেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, কোন গড যখন নিজে নিজে ওয়ার্ল্ডের সাথে ইন্টারেক্ট করছে, সম্বন্ধ করছে, ক্রিয়া করছে, তখন সেটাকে theism বলবো। এই এখানে যদি তোমার এই deism বলতে আবার deism এটাও দিয়ে হয় আর এটাও কিন্তু দিয়ে হয়। এই deism যেটা হচ্ছে গড ক্রিয়েট করেছে ওয়ার্ল্ড এন্ড ডাজ নট ইন্টারভেন, সে আবার ক্রিয়েট করে দিয়েছে তারপরে আর তার সাথে কোনো সম্পর্ক রাখে না। প্যানথেইজম মানে হচ্ছে, দেখো প্যানথেইজম কার বলো তো? স্পিনোজার প্যানথেইজম। তাহলে স্পিনোজার প্যানথেইজমে কি বলা হয়েছে, একটাই দ্রব্য সেটা হলো গড। গড আবার কি করে, গড এর মধ্যে সমস্ত দুনিয়ার বস্তু রয়েছে, সব দুনিয়ার যা কিছু রয়েছে সবই গডের মধ্যে ইনক্লুডেড, এবং গডই হলো সমস্ত কিছু, এরকম ধরনের কথাগুলো বলে। কে একজন সন্দেহ ক্রিটিক করেছিল বলো তো, হেগেল কি? যে স্পিনোজার গড হচ্ছে এমন যে ওর গডের যে গুহাতে দুনিয়ার সমস্ত কিছু যেন ওখানে ঢুকে যাচ্ছে, বেরোবার কোনো কিছু একটাও যেন পদচিহ্ন নেই, এরকম ধরনের করে ক্রিটিক করেছে তাকে। আসলে সমস্ত কিছুকেই গড বলে দিয়েছে। তাহলে প্যানথেইজম হলো গড ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য ইউনিভার্স, এটা আবার ইম্পার্সোনাল হবে, একা একা হবে না, এটা তাহলে
পুরো জগতে যা কিছু হচ্ছে সব গড, তার মানে আমিও গড, তুমিও গড, আমার ল্যাপটপটাও গড, তোমার বইয়ের সামনে বইটাও গড, সবাই গড, এরকম ধরনের বলতে চাই প্যানথিজম। আর প্যানেনথিজম আবার আলাদা, এতে কিন্তু ফারাকটা মনে রাখবে, প্যানেনথিজমটা আর প্যানেনথিজমটা আলাদা। সূক্ষ্ম পার্থক্য দেখো, God is greater than the universe, but includes and the interpenetrates, মানে এখানে হচ্ছে গড বলেছে যে প্যানথিজমের ক্ষেত্রে গড তো তৈরি করেছে মানে পুরো ওয়ার্ল্ড কে এইভাবে দেখতে গেলে, আবার ও নিজেই নিজেকে তৈরি করেছে, নিজেই গড, মানে এরকম বলতে চাইছে। আর এখানে প্যানেনথিজম বলতে গড ইজ গ্রেটার, জগতের থেকে একটু বড় হিসেবে তাকে দেখা হচ্ছে, সেটা হবে তোমার প্যানেনথিজম। কি বিষয়গুলো মনে রাখতে হবে, গড ইজ বোথ, একটু বল না, ওই যে ডেইজমটা বললো না, ওটা আরেকবার বলো না। God created the world but does not intervene, মানে দেখো গড অনেক সময় কি করে, ক্রিয়েট করে দেয়, ক্রিয়েট করে মানে কোনো ইন্টারভেন্স, মানে কি বলবো, সেখানে তো ও আর নাক গলায় না, ও কাজটা করে বেরিয়ে যায়, এরকম টাইপের। আর এখানে প্যানথেইজমের ক্ষেত্রে কি হচ্ছে, যে গড হচ্ছে জগতের সাথে ইউনিভার্স, মানে মিলেমিশে রয়েছে গড, এরকম আর কি, যে নিজেকে তৈরি করেছে নিজে অন্য রূপে ভেঙে করেছে, এই গড আর এই জগৎ এই সমস্ত কিছু। আর এখানে ক্ষেত্রে গড ক্রিয়েট করে দিচ্ছে ওয়ার্ল্ড কে দিয়ে, তারপর আর কোনো সম্পর্ক নেই, সে বলেছে তৈরি করে দিলাম তোকে, যা তুই এখানে রইলে, এইদিকে চলে গেল, মানে ইন্টারভেন্সটা থাকবে না, সেটা হচ্ছে দেইজম। কোশ্চেনে আছে সম্ভবত, মানে যারা যেটা বেশি, এটা প্যানথেইজম, প্যানেনথেইজম, মনোথেইজম আর পলিথেইজম, এগুলো কোশ্চেনে আছে। তো এইগুলো আসে না, তবুও দিয়ে দিয়েছি, যদি চলে আসে শুধুমাত্র ধারণাটা রাখলে। God is both transcendent and the immanent, তাহলে এটা মনে রাখতে হবে, ট্রান্সেন্ডেন্ট বিয়ন্ড ওয়ার্ল্ড, জগতের বাইরে। এগুলো কিন্তু যখন পড়ছি, এগুলো কিন্তু ন্যাচারাল পড়ছি, কোনো ধর্ম কোনো একটা কিছু কে লক্ষ্য রেখে না, একদম নর্মাল যে গডের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত বা হবে, বিভিন্ন ধর্মের লোক যা যা বলেছে সমস্ত কমন পড়ছি এখন আমরা। তাহলে গড ইজ ট্রান্সেন্ডেন্ট হবে, সমস্ত কিছু টাইম স্পেস এর বাইরে একটা হবে, তার অস্তিত্ব থাকবে। ইমানেন্ট হবে উইদিন দ্য ওয়ার্ল্ড, আবার জগতের মধ্যে রয়েছে ইমানেন্ট। ট্রান্সেন্ডেন্ট মানে কি হলো, ছড়িয়ে তাকে বাদ দিয়ে। আর ইমানেন্ট বলতে এখানে আবার কি, যে প্যানথেইজম যেটা বললো, তাহলে সেটা আবার ইমানেন্ট হয়ে যাচ্ছে, উইদিন দ্য ওয়ার্ল্ড, তার মধ্যেই রয়েছে। তারপরে হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস লাইক, তার মধ্যে কি কি গুণগুলো থাকবে, যেমন হচ্ছে জাস্টিস, বলে না যে কান্ট পর্যন্ত বলেছে তুমি তোমার কর্ম করো, উপরওয়ালা ফল দেবার জন্য রয়েছে। আমাদের গীতা যদি বলা হয়, গীতায় যদি পড়ো, সেখানে যেমন কর্ম তেমন ফল। পুরাণে যদি বলা হয় তুমি যেমন কর্ম করছো, উপরওয়ালা দেখতে পাচ্ছে, দিবে তোমাকে ঠাসিয়ে জাহান নামে একদম। তাহলে এই যে এই জাস্টিসটা, এটা গডের রয়েছে। মার্সি, ক্ষমা, এই মার্সিটা হচ্ছে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সব থেকে বড় মানে ইয়ে আর কি, কি ওয়ার্ড বলা যেতে পারে, ক্ষমা করা, মার্সি। যখন যীশু খ্রিস্টকে পেরেক পিটা হচ্ছিল, তখনও বললো এরা জানে না, ভগবান এদের ক্ষমা করে দাও, গড এদের ক্ষমা করে দাও। ঠিক আছে, আর আমাদের ইসলাম ধর্ম কিন্তু ক্ষমা করা একটা মহৎ গুণ, মহান ধর্ম হিসেবে মানা হয়। উইজডম, জ্ঞান, লাভ, এগুলো সমস্ত কিছু গডের মধ্যে রয়েছে। ক্লাসিক্যাল থিওলজি সিয়ান্স স্ট্রেস ব্যালেন্স উইদিন গডস পাওয়ার, নলেজ, গুডনেস, পার্সোনাল এনলিটি। ঠিক আছে, ক্লাসিক্যাল যারা থিওলজিশিয়ান বলতে, যারা হচ্ছে ধর্মতাত্ত্বিকবিদ। তাহলে এখানে যে সংজ্ঞাগুলো দিয়েছে না, এটা এতক্ষণ যেগুলো পড়লাম গড সম্পর্কে, এগুলো কে বলেছে সেগুলো তো আমাদের জানতে হবে, কারা বলছে এগুলো। বলছে যে এই যে অ্যাট্রিবিউট গুলো, এসেনশিয়াল কোয়ালিটি গুলো, দ্য নেচার অফ গড, যেগুলোকে আমরা গডের নেচার বা গডের প্রকৃতি বলবো, এই ফিলোসফার এবং থিওলজিশিয়ান, দার্শনিকরা এবং যারা হচ্ছে ধর্ম কে বলবো, এটা থিওলজিশিয়ান মানে হচ্ছে তোমার ধর্মতাত্ত্বিক আর কি হবে, হ্যাঁ ধর্মতাত্ত্বিকরা, এরা হচ্ছে ব্যাখ্যা করেছে, বা মানুষকে গড কি সেটা বোঝাবার জন্য তারা ব্যাখ্যা করেছে, যে গড হচ্ছে এগুলো, গডের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে আমরা এগুলো বললাম ফিলোসফারদের এবং থিওলজিশিয়ানদের বক্তব্যগুলো। আচ্ছা, গডের এগুলো মনে রাখার ট্রিক, এটা হচ্ছে E2 হতো, E3 হয়ে গেছে, এটা E2 হতো। অমনি সায়েন্স হচ্ছে O3, মানে তিনটে ও, অমনিপটেন্স, অমনিসায়েন্স, অমনি বেনিভলেন্স, এগুলো হচ্ছে গডের বৈশিষ্ট্য। ইটার্নিটি, ই হচ্ছে ইটার্নিটি। তারপর হচ্ছে তোমার ইমিউটেবিলিটি, এখানে আই হতো, আইটা হয়ে গেছে ইমিউটেবিলিটি। এগুলো এটা নাম মনে রাখলো কোনো ইয়ে, এগুলো কোনো ম্যাথ না। আমি একটা ট্রিক করেছিলাম যে এরকম করে থাকলে মনে থাকবে বৈশিষ্ট্যগুলো ফটাফট, স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, এরকম কোনো কিছু না। অমনিপটেন্ট, অমনি সায়েন্স, অমনি
বেনিভোলেন্স, ইটার্নিটি, ইমিউটেবিলিটি, অমনিপ্রেসেন্স, সিম্পলিসিটি, নেসেসিটি, এক্সিস্টেন্স, এগুলো হচ্ছে তোমার গডের বৈশিষ্ট্য। এগুলো মনে রাখবে, যখন কোশ্চেন আসবে এগুলো একদম সিলেক্ট করবে ফটাফট। এবারে হচ্ছে দেখো এই কোশ্চেন কিছু রেখেছি, এই কোশ্চেন গুলো উত্তর দেবার তোমরা চেষ্টা করো। আনসার আমি বলে দেবো, পড়ো আর আনসার দাও, আমি পড়ে দেবো, করে দিচ্ছি। হোয়াট ডাজ গডস অমনিসায়েন্স মিনস? অমনিসায়েন্স মানে কি? এটা হচ্ছে বিং এবল টু ডু এভরিথিং, নোয়িং এভরিথিং, পসেসিং ইমমর্টালিটি। অপশন সি বিং প্রেজেন্স এভরিওয়্যার। এখানে দেখো এবিসি কিন্তু এদিক ওদিক ঘুমানো আছে। হোয়াট ডাজ গডস অমনিসায়েন্স মিনস? অমনিসায়েন্স মানে কি? সায়েন্স মানে সমস্ত কিছুর জ্ঞান যার মধ্যে রয়েছে। নোয়িং এভরিথিং, এটা হবে নোয়িং এভরিথিং। নোয়িং এভরিথিং, ইয়েস। তারপর হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, হুইচ অ্যাট্রিবিউটস মেক্স গড প্রেজেন্ট এভরিওয়্যার? মানে সব জায়গায় থাকবে, সেটা কি হতে পারে? আমরা কমন বুদ্ধি যদি লাগাই আনসার হয়ে যাবে। প্রেজেন্স, প্রেজেন্স মানে থাকা, বলে না এনি হোয়ার এনি টাইম, মানে যে কোনো জায়গায় থাকা, এনি হোয়ার যে কোনো জায়গায় থাকা মানে কি? প্রেজেন্স মানে এটা হবে ওমনি প্রেজেন্স, অপশন সি। এরপরে হচ্ছে তোমার হুইচ অ্যাট্রিবিউটস অফ গড মিনস হি ইজ আনচেঞ্জিং? ইমিউটেবিলিটি, ইটার্নিটি, omnipotence না omniscience? আনচেঞ্জিং। দেখো এটা চেঞ্জ মানে পরিবর্তন, আনচেঞ্জ মানে অপরিবর্তন। এখানে মিউট, মিউট আর ইমিউট। মিউট মানে চুপ থাকা, ইমিউট মানে কি হবে? মানে এটা হবে তোমার ইজ আনচেঞ্জিং মানে হচ্ছে কি ওয়ার্ডটা ছিল, মোবাইল, ইমোবাইল না, এটা ইমিউটেবিলিটি মানে হচ্ছে তোমার স্থিরতা তার মধ্যে থাকে। গড লাভস অ্যান্ড প্রোটেক্টস হিজ ক্রিয়েশন, মানে লাভ, গড হচ্ছে লাভ করে, মানে গড নিজে নিজে বলেছিল না যে ইভিল কেন রয়েছে তার মধ্যে, বা গডের মধ্যে গড সমস্ত কিছুকে সমানভাবে ভালোবাসে, এইগুলো যদি থাকে তাহলে আবার ইভিল কেন রইলো? তখন যে বললো যে গডের মধ্যে একটা এমন স্বাধীনতা রয়েছে, বা গডের ওটা একটা ক্ষমতা যে সে সমস্ত কিছু তৈরি করতে পারে, মন্দ এবং ভালো সমস্ত করার ক্ষমতা তার রয়েছে। এই ধরনের কথাগুলো বলেছে। তাহলে গড লাভস অ্যান্ড প্রোটেক্ট, সে ভালোবাসতে পারে, প্রোটেক্ট করতে পারে, এবং হিজ ক্রিয়েশন তার সৃষ্টিটাকে। ওই যে হুইচ অ্যাট্রিবিউটস ডাজ দিস রিফ্লেক্ট, মানে কোনটাকে বলবে এটা? অমনি সায়েন্স বলে, অমনি সায়েন্স মানে হচ্ছে সমস্ত জ্ঞানের, মানে সমস্ত জ্ঞানই যায় অধিকার রাখবে। অমনি প্রেজেন্স মানে সব জায়গায় থাকবে। বেনিভোলেন্স, বেনিভোলেন্স মানে হচ্ছে এটা লাভের কথা বলে, অসংখ্য লাভ মানে অসম্ভব ভালোবাসা সকলের জন্য। আনসার হবে সি। হোয়াট ডাজ ইট মিন দ্যাট গড ইজ ইটার্নাল? এখানে দেখো গড ইটার্নাল বলতে কি বুঝাবে? অপশন এ এক্সিস্টিং বিয়ন্ড দ্য টাইম, মানে টাইমেরও বাইরেও সে একটা স্থির অস্তিত্বতা থাকবে। অপশন বি বিং এভরিওয়ার, সমস্ত জায়গায় থাকবে। বিং অল পাওয়ারফুল না নোয়িং এভরিথিং? এটা কি হবে? কি হবে দেখো, এটা ইটার্নাল হবে। এক্সিস্টিং বিয়ন্ড টাইম, টাইম স্পেস সমস্ত কিছুর বাইরেও যার একদম অস্তিত্ব থাকে একদম, সেটা হচ্ছে ইটার্নাল। তিন কালে যার থাকে স্থায়িত্ব আর কি, সেটা হচ্ছে ইটার্নাল হবে। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? এটা এক্সিস্টিং বিয়ন্ড টাইম, অপশন এ। এরপরে হলো তোমার 6 নাম্বার কোশ্চেন, ইফ গডস এক্সিস্টেন্স ইজ নেসেসারি, গডের অস্তিত্ব যদি অবশ্যই থাকে, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? এটা বলতে আমরা কি বলবো তাহলে? হি ইজ সেলফ এক্সিস্টেন্স অ্যান্ড ইটার্নাল, ইলস ইটার্নাল মানে সে নিজে নিজে অস্তিত্বশীল, ইলস ফর এক্সিস্টেন্স, আর নাকি হবে হি ডিপেন্ডিং অন সামথিং, সে অন্য কিছুর উপরে ডিপেন্ড করে, নাকি অপশন ডি হিজ এক্সিস্টেন্স ইজ ইনকনসিভেবল, না অপশন সি হি ইজ মেয়ারলি এ ফোর্স? কি হবে এটা বলো, চেষ্টা করো। গডস এক্সিস্টেন্স ইজ নেসেসারি, গডের অস্তিত্ব রয়েছে একদম নেসেসারি, আবশ্যিক। কি হবে এটা? এটা বি হবে, ইজ সেলফ এক্সিস্টেন্স, হ্যাঁ ইটার্নাল একদম। Why does God imagined as having personality? আমরা একটু আগে পড়লাম যে গডের মধ্যে কি গুলো রয়েছে যেগুলো আমাদের পার্সনের মতো রয়েছে, গুণগুলো, যেগুলোর জন্য আমরা বলি যে গড হচ্ছে পার্সোনাল। ইমাজিন করতে পারি যে গড একটা, গডের পার্সোনালিটি আছে। এটা আনসার বলো, অবশ্যই আশা করি আনসার দিবে এটা। অপশন এ বিকজ হি ইজ ইম্পার্সোনাল ফোর্স,
আচ্ছা, এটা অপশন বি, এটা হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। হি হ্যাজ উইল, ইমোশনস এন্ড থটস, এগুলো রয়েছে, তার জন্য তাকে আমরা পার্সোনাল গড বলতে পারি। হু প্রেজেন্টেড দ্য 5 ওয়েজ টু এক্সপ্লেন গডস, মানে ঈশ্বরের অস্তিত্ব আছে এটা বোঝাবার জন্য 5টা যুক্তিতে ব্যাখ্যা করেছিল। এটা কে করেছিল? ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য 5টা যুক্তি দিয়েছিল কে? কর্ণ ধোলা দিতে হবে রেখে এটা কি করে ভুলে যাচ্ছ? এটা একদম ভুলা চলবে নি। একবেলা খাবার খেতে ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে, কিন্তু এটা ভুলা যাবে না। অ্যানসেলেম কিসের কথা বলেছিল ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য? অ্যানসেলেম অন্টোলজিক্যাল যুক্তি দিয়েছিল অ্যানসেলেম, পরবর্তী ক্ষেত্রে ডেকার্ত এটা স্বীকার করেছিল। আর এখানে অ্যাকুইনাস হচ্ছে 5টা যুক্তির কথা দিয়েছিল, সে আবার অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে ক্রিটিক করেছিল, অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে সে মানে। হু সাপোর্টেড নেগেটিভ থিওলজি অ্যাবাউট গড, গড সম্পর্কে নেগেটিভ থিওলজি তো বলেছিল অগাস্টিন, কিন্তু পরে সে এটাকে ইয়ে করেছিল, যেটা তোমার সাপোর্ট করেছিল, সেটা হবে এটা মেই বা মইমনিডেস, যেরকম করে বলবে। The idea that all God's attributes are unified is called, মানে হচ্ছে যে গডের যে গুণগুলো, যতগুলো গুণ আমরা এতক্ষণ বললাম, সেই গুণগুলো তার আর ইউনিফাইড। আর কেন? কারণ অ্যাট্রিবিউটস অনেক গুণ, আর ইউনিফাইড যদি পরে সমস্ত গুণগুলোকে এক কাছে করে দিই, তারপরে একটা আমাদের আইডিয়া তৈরি হবে। সেই যে আইডিয়াটাকে আমরা কি বলি? সিম্পলিসিটি। গড হচ্ছে একদম সিম্পল একটা বিষয়, যে সমস্ত কিছু তার মধ্যে, ওরা বলে না যে এত কিছুর অধিকারী রয়েছে বা এত তার গুণ, কিন্তু তার মধ্যে একটা সিম্পলিসিটি, সেরকম আর কি। এই গড এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, তারপরেও সে নাকি সিম্পল। প্রবলেম অফ ইভিল এর কথা কে বলেছে বলো? বলছি আজকে ইয়ে আছে, একটু প্রবলেম আছে এখানে, আজকে এতটাই থাকলো। যাই হোক, দুদিনের পড়ার আমি ভাগ করেছি এটা। নেক্সট ডে একটু বেশি পড়িয়ে দেবো, আধা ঘন্টা 1 ঘন্টা বেশি পড়িয়ে দেবো, দিয়ে নেক্সট ডে কমপ্লিট হয়ে যাবে তোমাদের একদম। মানে কাল হবে না ক্লাস, পরশু হবে। পরশু তোমাদের ধর্মদর্শন পুরো কমপ্লিট, একদম 100% কমপ্লিট। আচ্ছা, আমি একটা জিনিস ভেবেছি, তোমাদেরকে আমি বলছি, তোমাদের যদি সাই হয় বা তোমাদের যদি মনে হয় যে তোমাদের ওতে বেনিফিট হবে, তাহলে তোমরা সেটা অ্যাকসেপ্ট করবে, আর নচেত না করতে পারো। সেটা হচ্ছে, আমি চাইছি যে তোমাদেরকে কাউকে কাউকে আমি সিলেক্ট করব, যে কোনো একটা দিন পড়াবার জন্য কোনো একটা টপিক বলে দেবো। নোটস তো আমার দেয়াই থাকছে, সেটা সামনে রেখে মানে তুমি পড়াবে। তো পড়াবে মানে একসঙ্গে গ্রুপ স্টাডির মতো পড়াবে, প্লাস কোশ্চেন ধরবে, মানে একজনকে লিডার হিসাবে দেওয়া হবে, যে আজকে তুমি পড়াবে, বাকিরা কোশ্চেনের উত্তর দিবে, সেখানে আমিও থাকবো। আচ্ছা, তোমাদের কি এতে মত আছে? আমার মনে হয় এটাতে অ্যাক্টিভলি পড়াটা হবে, এবং তোমরাও পড়াবার জন্য বেশি করে পড়বে। যারা আছো তারা কিন্তু রিপ্লাই করো। অন্য গ্রুপে মনে হচ্ছে ওরা বুঝতে পারেনি, জয়েন হয়নি কেউ। দেখো, প্রবলেম অফ ইভিল, এখানে কি সিলেবাসটা রেখেছি না? আচ্ছা, রাখেনি। প্রবলেম অফ ইভিল দেখো এখানে রয়েছে, এটা তোমাদেরকে অলরেডি অন্য জায়গায় পড়িয়েছি, বা তোমার যখন ওয়েস্টার্ন ফিলোসফি অগাস্টিন পড়াবো সেখানে চলে আসবে। তারপরে হচ্ছে তোমার দেখো, মিনিং অফ ইউনিটি অফ রিলিজিয়ন, রিলিজিয়ন যে মিনিংটা কি, এগুলো খুব সহজ। আর একটা দিন আমি ক্লাস পড়াবো যে রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস মিনিং, সব একদম রেডি আছে। প্রুফস ফর দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, এই যে ইমর্টালিটি অফ সোল সম্পর্কে আমাদের নলেজ রয়েছে, কিন্তু কখন কিভাবে বলেছে, কে বলেছে, তাদের কে কিরকম করে বলেছে, সেগুলো সম্পর্কে একটু ভালো করে, এটা হচ্ছে জেনারেলি পড়বো আমরা। আমরা কিন্তু এই যে যতটা এখানে রয়েছে এই ইউনিট 13-র মধ্যে, ইউনিট 13-র কিন্তু প্রত্যেকটা পার্ট কোথাও না কোথাও ইনক্লুডেড, কিন্তু এখানে আলাদা করে জেনারেলি পড়বো, তারপরে ইনক্লুডেড যখন যার মধ্যে আছে সেটা পড়বো। তো এটা একটা দিন ক্লাস করবো যে হয়ে যাবে। আজকে 2 দিনে ভাগ করেছিলাম, মনে হয় টোটাল 4টা না 5টা পার্ট ছিল টোটাল। তো আজকে আমি 2টো পার্ট পড়ে দিলাম।
সেকুলারিজম আছে আর একটা লাস্ট। সেকুলারিজম আছে না? সেকুলারিজমটা উঠিয়েছে না বইনে? সেকুলারিজম আছে, আমার ইয়াদ আছে। সেকুলারিজম ভালো ইয়াদ করিয়েছো। সেকুলারিজমটা এখানে আমি অ্যাড করে দেবো, ওটা ছাড়া গেছে। তাহলে এই যতগুলো আছে মোট কথা পরের দিনে আমি পুরোটা বেসিক ক্লাস দিয়ে দেবো। যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে 2 ঘন্টায় করে দেবো, দিয়ে পরের দিনে পরশু দিনে তোমাদের একদম পুরো শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এবারে হচ্ছে এখানে হয়তো ধরো পুরো রিলিজিয়ন ফিলোসফিটাই আমি ভাবছি যে ইউনিট 12-তে দুজন তিনজনকে ভাগ করে দেবো, ইউনিট 13-তে দুজন তিনজনকে ভাগ করে দেবো। টপিক আমি একদম লিখে টাইপ করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যে তুমি এটা তুমি ওটা তুমি ওটা পড়াবে। তাহলে দুটো গ্রুপ এখানে জয়েন হবে, একদিনে একটা ক্লাস হবে বা রবিবার হবে, সেটা হয়তো পরীক্ষাও হবে, সাথে আমি কোশ্চেন দিয়ে দেবো, পরীক্ষা হবে, তার সাথে তোমরা, আমি চাইছি যে যেটা কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদেরকে দিয়ে আমি বলবো তোমরা পড়াও। পড়াও মানে তুমি পড়াবে এরকম বলবে যে ইমর্টালিটি অফ দ্য সোল সম্পর্কে বলছি, তুমি নিজে হয়তো 2-5 লাইন 10 লাইন বললে, দেখে দেখে বলবে, সামনে মোবাইল দেখবে, দেখে দেখে বলবে, বা যতটা পারবে না দেখে বলবে, এবং সাথে কাউকে তুমি যে কাউকে উঠিয়ে কোশ্চেন করবে, সবাইকে কোশ্চেন করবে, মানে তুমি যখন পড়াবে মানে তুমি কোশ্চেন করার অধিকারী, অপরজনেরা ডাউট ক্লিয়ারের জন্য করতে পারবে না। অ্যাকচুয়ালি আমি সেই দিনে তোমাকে পড়াবার দায়িত্ব দেবো, তোমাকে মানে ভাগ করে দেবো। এবারে তোমরা বলো যদি তোমরা এই রাস্তায় পড়তে চাও, তো আমি এটা ইউনিট কমপ্লিট সাথে সাথে এগুলো করতে চাইছি। আমার মনে হয় এটাতে তোমাদের বেনিফিট বেশি হবে। এরপর তোমরা বলো তোমাদের মত। সবাই বলো তোমাদের মত, যদি মত থাকে ঠিক আছে, হোক ওকে, আর না থাকলেও কোনো ওকে, কোনো অসুবিধা নেই। দিদি আমি বলছিলাম কি যে আগে সিলেবাসটা যদি শেষ হয়ে যেত তারপরে যদি এটা করা যেত না, তো আমার মনে হয় যে ভালো হতো। কারণ আমাদের তো সিলেবাস মানে শেষ তো হয়নি, টাইমও লাগবে। এবারে ওইটা একটা মাথাতে চাপ আছে। এবার ওই, আর তুমি যেগুলো আগের ক্লাস করিয়ে দিয়েছো সেগুলো আগের গুলো তো পড়ছি দেখছি, তার সাথে নতুন গুলো তো আর যদি আবার করতে যাই তো মানে একটু আমার মনে হয় যে একটু অসুবিধা হয়ে যাবে। বাকিরা কি বলছে দেখো। না, নতুন টপিক দেবো নি তো, যেগুলো পুরনো পড়ানো হয়ে যাচ্ছে কমপ্লিট সেগুলো দেবো, নতুন তো কিছু একটাও দেবো না। এ ধরো রিলিজিয়ন ফিলোসফি যখন কমপ্লিট হয়ে গেল, রিলিজিয়ন ফিলোসফি থেকে দেবো, হয়তো সপ্তাহে একদিন দেবো, 10 দিন ছাড়া একদিন দেবো, রেগুলার তো দেবো না। বা যেগুলো সানডে দেবো। বাকি তোমরা সবাই বলো, কারণ আমি চাইছি তোমাদের রিভিশনটা থাকুক, মানে পুরোনো যেটা পড়ে কমপ্লিট করে ফেলেছি এদিকে কমপ্লিটই হলো আর তোমরা ভুলেও গেলে, এটা যেন না হয় সেই উদ্দেশ্যে আমি এটা করছি। তাহলে দিদি নোটসটা যদি তুমি মানে বাংলাতে অন্তত দিয়ে দিতে, আর কিছুদিন আগে দিতে, মোটামুটি ধরো ওই 3-4 দিন আগে দিতা, তাহলে আমরা এটা পড়ে রাখতাম, দিয়ে তারপরে যখন তুমি বলতা সেইভাবে তখন করতাম। এইটা করলে ঠিক আছে। আরে তোমাদের তো বাংলায় তো ইউনিট 1 এর, আচ্ছা তোমাদেরকে ইউনিট 1 তো করিয়ে দিয়েছি না? হ্যাঁ, ইন্ডিয়ান ফিলোসফি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান ফিলোসফি কমপ্লিট হয়ে গেছে, নোটসও তোমাদের দিয়ে দিয়েছি, সমস্ত বাংলায় নোটস দিয়েছি। হ্যাঁ, রিলিজিয়ন, আচ্ছা রিলিজিয়ন ফিলোসফির নোটসটা আমি বাংলায় দিতে একটু টাইম লাগবে, কারণ আমি বইটা নিয়ে একটু ব্যস্ত আছি। বইটা 10 দিনের ভিতরে তোমাদের হাতে হাতে চলে যাবে। তো তখন করতে রিলিজিয়ন ফিলোসফির অনেকগুলো দেখবে বেঙ্গলি দিয়েছি, যেগুলো দিয়ে আমি দিয়ে দেবো। তাহলে যেগুলো আমি দিয়ে দেবো বাংলা ইংরেজিতে সমস্তটা নোটস দিয়ে দেবো, তোমাদের হাতে নোটস থাকবে, তোমরা পড়বে, শুধুমাত্র রিভিশন পারপাসে বা তোমরা যাতে ভুলে না যাও সেই পারপাসে এটা করতে চাইছি। সব 10 দিন ছাড়া একদিন হোক, বা রবিবারে হবে। আর আমি যেরকম ক্লাস করাচ্ছি সেরকম কন্টিনিউ করাবো, সেটার কোনো অফ হবে না। এটা ভাবছো যে আমাদের ক্লাসের দিনে ওগুলো হবে, ওটা না, অন্য দিনে হবে, যেমন সানডে হবে। বা আমি এক্সট্রা কোনো একদিন আমি টাইম ফাঁকা আছি, তখন বলে দেবো যে এই টাইমে এটা তোমাদের এই ক্লাসটা তুমি নেবে। বাকিরা কি বলছো বলো? এটা হলো ঠিক আছে দিদি। ঠিক আছে, চলো তাহলে পুরোনো গুলো ভুলবে না, মোট কথা। এখন দিদি বলছিলাম যে কালকে কালকে যে হচ্ছে পরীক্ষার কোশ্চেনটা দিলেন ওটার অ্যান্সারটা নিজে দিবেন। আনসারটা আচ্ছা ওটার পিছনে আনসার দিয়ে দিই, আনসারটা দিইনি পিছনে, পিডিএফটার একদম পিছনে আনসার দিইনি। ঠিক আছে, তাহলে আমি এখন আনসার দিই, এখানে অ্যান্সার ছিল। ঠিক আছে, আমি অ্যান্সার অ্যাড করে পিডিএফটা করে দিই। রিলিজিয়নটা শেষ হলে ওয়েস্টার্নটা শুরু হবে। হ্যাঁ, রিলিজিয়নটা শেষ হলে ওয়েস্টার্ন ফিলোসফিটা পরের মাসে, মে মাসের মধ্যে ওয়েস্টার্ন ফিলোসফি যতটা রয়েছে পুরো কমপ্লিট হবে, প্লাস
ইউনিট 5 এর যেগুলো দুটো তিনটে টপিক বাকি রয়ে গেছে, যেমন ওটা কি যেন ছিল, রাধাকৃষ্ণান, এক দুজন হয়তো বাকি আছে, বা যেটুকু বাকি রয়েছে ওটা ওর ওই পরের মাসের মধ্যে দুটো ইউনিটকে কভার করে দেবো। টার্গেট রেখেছি যে দুটো ইউনিটই কমপ্লিট করে দেবো, তাহলে তোমাদের 4টা ইউনিট কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের নিউ ব্যাচ, যেটা বলছি তোমাদের এখন ওয়েস্টার্ন এথিক্স, ইন্ডিয়ান এথিক্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন অনেক আছে। ওয়েস্টার্ন এথিক্স, ওয়েস্টার্ন ফিলোসফি কমপ্লিট হওয়ার পরে ওয়েস্টার্ন এথিক্স পড়াবো। আর দিদি আগের যে ব্যাচ রয়েছে ওদের তো শেষ হয়ে গেছে। সিলেবাস মোটামুটি কতদিন লাগবে দিদি শেষ করতে, মানে এক্সাম তো হুট করে যদি চলে আসে আর কি? দেখো হুট করে আসবেন আর তো অক্টোবরের আগে এক্সাম আসবে বলে কোনো গল্প দেখতে পাচ্ছি না। তোমার মিনিমাম ধরো এক একটা ইউনিট তো 1 মাস করে লাগবে, কারণ পড়ানো হচ্ছে সাথে এমসিকিউ হচ্ছে। যদি শুধু সিলেবাসটা যদি বলো পড়িয়ে দিতে পড়িয়ে ছেড়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সাথে এমসিকিউ তোমাদের সলভ হচ্ছে, সাথে মক টেস্টও হচ্ছে, একসঙ্গে কমপ্লিট হচ্ছে সব না। মানে গড়ে ধরো 1 মাস করে একটা ইউনিটে লাগবে। মানে নেটের সিলেবাস যদি ধরো যে 10টা ইউনিট, মানে ওই সিলেবাসটাকে 10 মাস লাগবে। হ্যাঁ বলছিলাম যদি বিহারেরটা যদিও পিছিয়ে যায় তো পিএসসি টা তো সেপ্টেম্বরেই হবে না, তাহলে পিএসসি সিলেবাসটাও তো মোটামুটি ওই সেমই আছে, তো সমস্যা হয়ে যাবে না? পিএসসি সিলেবাস, বিপিএসসি সিলেবাস, পিজিটি সিলেবাস, ওই সিলেবাসটা হয়ে যাবে। ওটা বেশি কিছু নাই, বেশি অনেক বড় নাই। আর এই যে বইটা হাতে তোমরা সবাই নিয়ে নেবে, বইটা যখন দেখতে পাবে বুঝতে পারবে এই যে নোটস গুলো এরকম করে দেখিয়েছি না, এই যে তোমাদের এটা পড়ালাম এটা এমসিকিউ আছে না, আবার এটা পড়ালাম তার নিচে ধরো 5টা 10টা 3টে যেটা ইম্পর্টেন্ট যতটা, এরকম করে এমসিকিউ আছে। তো এইভাবে কিন্তু পুরো ওই বুকটা, বাংলা বুকটার মধ্যে তোমার এসএসসি, এমএসসি আর এস্টেটের সিলেবাসটা এবং পিএসসি সিলেবাসটা, এই 4টা সিলেবাসের মধ্যে যা যা আছে পুরো 100% ইনক্লুড। আমি প্রথমে ভালো যে সেটটা পুরো ঢুকিয়ে দেবো, নেটটা সিলেবাসটা ঢুকিয়ে দেবো, কিন্তু দেখতে পাচ্ছি সেই মানে এদিকেও না ভালো হচ্ছে না ওদিকেও ভালো হচ্ছে, ওই জন্য ছেড়ে দিলাম। পুরো শুধুমাত্র এসএসসির জন্য এটা বার করে দেবো, আর নেটের জন্য জুনেতে পুরো নেটের ফুল সিলেবাস আলাদা বই বার করবে, এই বইটা নিয়ে নেবে। আমি এদিকে পড়াবো, সাথে তোমরা নিজেদের মতো করে বইটাও পড়তে থাকবে। যার মনে হবে যে আমার সঙ্গে পড়তে পড়তে তুমি আরো এক্সট্রা পড়তে পারছো, ঠিক আছে, সে অন্য পড়বে। আমি নিজেই পড়তাম আমি যেখানে কোচিং এ পড়তাম সেটাও পড়তাম, তার সাথে আমি নিজে সাইডে নিজে একটা রুটিন চালাতাম। এরকম যার যতটা ক্ষমতা রয়েছে সে সাইডে নিজেও নিজের মতো করে পড়ো, কারণ বাংলা বই তো সবাই পড়তে পারবে, আর যে যতটা পড়বে তার ততটাই আগাবে। আর তোমাদের কথা আমি বলেইছি তোমরা পড়ো, তোমাদের সমস্যা হলে এমসিকিউ সলভ করা হলে তোমরা কেউ বলতে পারবে না যে আমার উত্তর দেয়নি। যখন যেই মুহূর্তে যেই কোশ্চেন করেছো, হয়তো সকালে নয় বিকেলে, বা আমি যখন টাইম পেয়েছি আনসার দিয়ে দিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি, এবং অন্য কেউ কোশ্চেন করলে অন্য কাউকেও সেটা দিয়ে দিই যাতে তাদেরই হেল্প হয়। তো তোমরা তোমাদের মতো করে পড়ো, আর আমি এরকম কন্টিনিউ করছি। আর যদি এক্সাম ফট করে চলেও আসে, মিনিমাম 1-1.5 মাসের কমে আসবে না, 1-1.5 মাস তো তোমাদের হাতে থাকবে। তখন আমি অল রেকর্ড পুরনো, যেটা অনেকবার বলেছি, পুরনো রেকর্ড আছে যেগুলো সব দিয়ে দেবো তোমাদের, সেভ করে দেবো ওই টাইমে, মানে অ্যাভেলেবেল করে দেবো। রেকর্ড গুলো সুন্দর দেখে নেবে, এক সাইড থেকে স্পিডে দেখে নেবে। আর এমনিতে ধরো 1 মিনিট রুকো, এখন কটা ইউনিট রয়েছে, মে মাসের মধ্যে ধরো ইউনিট 5 আর ইউনিট 2 কমপ্লিট হয়ে যাবে। যদি নাও হয় হয়তো জুনের ফার্স্ট উইক যাবে, তার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার ওয়েস্টার্ন এথিক্স আর ইন্ডিয়ান এথিক্স, তো ওটা 1 মাসে 2টো ইউনিট হয়ে যাবে, ওটা বিরাট কিছু নয়। আর আর বাকি রইল কি, রিলিজিয়ন হয়ে গেল। সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিও মনে হয় তোমাদের পড়িয়েছি না, ওটারও মনে ওটারও কিছুটা হয়ে গেছে। তাহলে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো মিলিয়ে ওটা 1 মাসও লাগবে না, 15 দিনে ওটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের মোটামুটি সেপ্টেম্বর মাস সিলেবাস কমপ্লিট করে দেবে। হ্যাঁ, ওয়েস্টার্ন কন্টেম্পোরারিটা আছে, ওটা তো অনেকটাই বড়। হ্যাঁ, ওয়েস্টার্ন কন্টেম্পোরারি প্রচুর লম্বা আছে, কিন্তু তোমার এসএসসি সিলেবাসে তো ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে না, ওই জন্য ওটাকে থামিয়ে রেখেছি। এসএসসি তে দেখবে তুমি যদি সিলেবাস গুলো দেখো, তুমি দেখবে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, রিলিজিয়ান ফিলোসফি, তোমার তারপরে ইন্ডিয়ান ওয়েস্টার্ন এথিক্স, ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিলোসফি, এগুলো থেকে ইন্ডিয়ান কন্টেম্পোরারি, এখান থেকে কোশ্চেনটা বেশি আছে। ওয়েস্টার্ন কন্টেম্পোরারি থেকেও আসে, কিন্তু অনেকটা কম, ওটা করিয়ে দেবো। আর আরেকটা যেটা রয়েছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি দেবে তাদের জন্য রিলিজিয়ান সাইকোলজির পার্টটা আছে, যে সাইকোলজির পার্টটা থেকেও কোশ্চেন আছে। তো যেহেতু বিপিএসসি টাকে তোমরা বেশি করে টার্গেট রেখেছো,
তো বিপিএসসি রেজিস্টার্ডের সিলেবাসটা 100% কমপ্লিট হয়ে যায়, তারপরে লাস্টে সাইকোলজির পার্টটা লাস্টের দিকে সাইকোলজি করে দিব। যদি আমাদের ওয়েস্টবেঙ্গল হয় এসএসসি বা সামনে যদি পরীক্ষা হয় তখন তোমাদের সাইকোলজির পার্টটা পড়িয়ে দেবো। আর না হলে যারা নিজে পড়তে চাইবে বইটার মধ্যে দিয়ে দেবো, এই যে এরকম করে একদম সুন্দর করে দেখিয়েছি, একদম ছোট ছোট করে একটা করে টপিক আর এমসিকিউ, মানে কারো কোনো সমস্যা হবে না, চোখ বন্ধ করে পড়বে বুঝতে পেরে যাবে। তো বইটার মধ্যে পেয়ে যাবে সাইকোলজি যতটা রয়েছে সিলেবাসে পাঠাবো না, ঢুকানো থাকবে। তো সাইকোলজিটা এখন পড়াবো না কারণ পরীক্ষাটা হচ্ছে না। আচ্ছা জগা কিছু বলছিল, বলো। দিদি স্টেট হবে আগে না বিপিএসসি হবে আগে? এটা বলতে পারছি না, এটা সরকার এখন ঠিক করবে, এখন ঠিক করতে মানে সরকার বুঝে কয়েকদিন উঠতে ধরে পারে না, দেখছি, সরকার নিজেই কয়েকদিন বুঝে উঠতে ধরে পারছে না যে আগে স্টেট নেবো দিয়ে তারপরে বিপিএসসি নেবো। কয়েকদিন ধরে দেখছি তো, মানে ওই ফেসবুকে কিছু জন বলছে জুন বা এরকম, জুন শুনলাম সম্ভবত যে স্টেট হবে নাকি। আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মত, স্টেট হলেও স্টেটের মতো করে হবে, আর বিপিএসসি 4 যেটা 4 হয়ে যাবে। যারা স্টেট এখন দেবে, এখন দিয়ে বিপিএসসি 4 দিতে পারবে না, তারা 5 দিতে পারবে। হয়তো হবে স্টেটও হবে বিপিএসসি হবে, কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ স্টেটের রেজাল্ট যতক্ষণ না দেবে ততক্ষণ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। এবারে স্টেটের যদি রেজাল্ট দিয়ে দেয়, দিয়ে ফিল আপ করাই তাদেরকে, তারপরে যদি দেয়, এরকম হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় না হবে। কারণ টিআরই 2 এর সময় ওরকম হলো যে টিআরই 1 এক্সাম হলো আর টিআরই 2 যারা দিল তারা স্টেট দিল, কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারে আগে, ওই 1 মাসের মানে আগে পিছু হয়ে গেল আর কি স্টেট। আর চিন্তার কিছু নাই, কারণ হচ্ছে দেখো কারো আগে হয় কারো পরে হয়, এগুলো হচ্ছে বেশি মাইন্ডে রেখো না, বেশি চিন্তা করো না, শুধু একটাই টার্গেট দেখো, সিলেবাস ধরো, বই নাও, ভাগ করো যে আজকে আমি এতটা পড়বো, ব্যাস পড়ে যাও। আর একটা জিনিস টার্গেট রাখো যে আজকে যদি তুমি 150 পাও, পরের দিনে যেন 152 হয়, 40 যেন না হয়ে যায়, এই টার্গেটে রাখো। মানে নিজেকে কোনো দুনিয়ার কোনো মানুষের সাথে কম্পিটিশন করার দরকার নাই, নিজে একটু একটু করে এগিয়ে যাও। আজকে আমি এইটুকু করেছি, কাল যেন একটু এর থেকে বেশি হয়। বলো। বলছি কি যে মানে কিছুদিন ধরে তো তোমাকে তো বললাম, মানে পড়া থেকে আমি অনেকটাই দূরত্ব বজায় হয়ে গেছিল, তো বুঝতে পারছি না কিভাবে মানে পড়াটা কমপ্লিট করবো। একটু তুমি যদি আমাকে রুটিন করে দিতে পার, সেটা বলে দিতে, এইভাবে আমার পড়তে রুটিন তো হবে। তোমরা পড়ো না, আমি তো অনেকবার রুটিন করে দিয়েছি, তোমরা তো পড়ো না। আমার রুটিন করতে মানসিক, পারবে কি? তোমাকে তো বললাম মানে আমার মানসিক অবস্থায় এখানে সব গল্প করছে এখন, কারো যদি মনে হয় যে লেফট হয়ে যাবো, লেফট হয়ে যেতে পারো, থাকতেও পারো। বলছি যে তোমাদেরকে আমি রুটিন অনেকবার করে দিয়েছি, আমার রুটিন পড়তে পারবে তোমরা? কার সাহস আছে বলো, পড়বো। আমাকে দাও, আমি চেষ্টা করবো। চেষ্টা করবো নয়, পড়বো বলতে হবে, তাহলে আমি যে রুটিন ফলো করেছি আমি তার ফটো দিই। তুমি আমাকে একটা করে চার্ট করে ইসে পাঠাও, তোমার গ্রুপে হলেও পাঠাও, যাতে আমি দেখছি কতটা পারি করতে। একদম পাগলের মধ্যে পড়তে হবে, না পড়লে হবে না। আমি যখন পড়েছি না, আমার মাথায় সেই ইয়ে ঢুকে গেছিল, তোমার ওই কি বলে গান্ধীপুরোর, ঠিক আছে, যদি করবো অথবা মরবো, হলে হবে জব, নাহলে খুব জোর কি হবে, মরে যাবো, মরে যাবো, এই জীবন রেখে কি লাভ বিনা চাকরিতে। দিচ্ছি তোমাদেরকে, এখানে করে দিচ্ছি। দিদি টাইমের ব্যাপারে বলছিলে কিছু একটা বলবো, তোটা কি বলে দিয়েছো আগে? না বলিনি। আচ্ছা টাইমটা বলছিলাম, দুটো গ্রুপ দেখো, তোমরা অন্য ক্লাস করাতে বলছো, মানে আর ওদের যেটা পুরোনো ব্যাচ, ওদের প্রায় হয়ে গেছে সিলেবাস কমপ্লিট, ওই 2-5টা 10টা ক্লাস দিলে ওদের পুরো 100% হয়ে যাবে। ছোট ছোট এদিক ওদিক কিছু অল্প অল্প করে বাকি আছে। তো এবারে হচ্ছে ওদের এবারে ক্লাস আলাদা নিতে হবে, কারণ তোমাদের ক্লাস আলাদা নিতে হবে, তাহলে একসঙ্গে ক্লাস হচ্ছে না, হয় ওদেরকে 7টা থেকে নিতে হবে, না তোমাদেরকে 7টা থেকে নিতে হবে। তো তোমাদের কি সমস্যা রয়েছে? আমি চাইছি তোমাদের ক্লাসটা 7টা থেকে করাতে, কারণ তোমরা সব ইয়াং বাচ্চা আছে, আর ওদের ব্যাচে যেগুলো রয়েছে, অনেকে রয়েছে বাচ্চার মা আছে, বাচ্চার বাপ আছে, মানে অনেক বড় বড় ফ্যামিলি যুক্ত মানুষ আছে, তাহলে হচ্ছে বা কাজ করে বাইরে, তো সেখানে হচ্ছে ওদের সমস্যাটা দেখতে পাচ্ছি ওই দলেতে বেশি হচ্ছে, মানে ওদের 9টা হলে সুবিধা বেশি হচ্ছে। আর তোমাদের যেটা মনে হচ্ছে সবাই সিঙ্গেল পারসন, তো তোমাদেরটা 7টায় করতে চাইছি, তোমরা এবারে বলো। আমি 7টা হলে দিদি আমি করতে পারবো না, 9টা হলেই পারবো, হবে আমার। আচ্ছা বাকিরা?
বাকিরা কি বলছো? আমারও তোমারও 9টা? আচ্ছা 9টা না করে 10টা করলে কারো অসুবিধা আছে? 10টা হলে তো আরো হ্যাঁ, ঠিক ভালো আছে, হবে। 10টা হলে হবে। ঠিক আছে, আমার আর একটু খাটুনি হবে, একটু কষ্ট হবে। ঠিক আছে, তাহলে ওদের আমি 8টা থেকে করার চেষ্টা করবো, 8টা থেকে 9টা। আর কারণ রেকর্ডটা 1 ঘন্টা রেডি হতে টাইম লাগে, মাঝখানটায় 40 থেকে 50 মিনিট টাইম লাগে রেকর্ডটা ইয়ে হতে, রেডি করতে। তো তার জন্য ওখানটায় তোমার লাগবে 8টা থেকে 9টা করবো, তাহলে তোমাদের 10টা থেকে করবো, 10টা থেকে 11। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, 10টা থেকে। এসএসসির আর একটা ব্যাচ রয়েছে, তারাও বলছে 9টায়, মানে প্রত্যেকটা মানুষের পছন্দ 9টায় টাইম, যে 9টায় আর কি করে হবে, এত মানুষের তো হবে, ওদেরকে 7টায় করে দিবি। ঠিক আছে, তাহলে তোমাদের টাইম কিন্তু ফিক্সড হয়ে গেল 10টা। দিদি রুটিনটা দিবে কিভাবে পড়তে আচ্ছা, আমি হবে? এখনই ফটো দিচ্ছি। দিদি জনি বলছে 9টা বা আমি আমি ফটো দিচ্ছি এখনই। দেখো, যেটা 1 ডে রুটিন এর, বুঝতে পারবে, দেখবে ডেটা উপরে করা রয়েছে, কটা থেকে 2টো থেকে আমি পড়তে বসতাম। এটা আমি বিপিএসসি পড়ার সময় এই রুটিনটা ফলো করেছি। আমি আবার বিভিন্ন টাইম রুটিন চেঞ্জ করতাম, একটা রুটিনে পড়তে আবার ভালো লাগতো না বলে একটু চেঞ্জ করে করে পড়তাম, নতুন নতুন ফিল হতো। দিদি আমার একটা না কোশ্চেন ছিল বৈশেষিক দর্শন থেকে, বলবো? বলছি তোমার বৈশেষিক দর্শনে জীবাত্মা হচ্ছে তোমার নিত্য আর পরমাত্মা অনিত্য, তাই না? জীবাত্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবাত্মা অনিত্য, জীবাত্মা, পরমাত্মা হ্যাঁ? পরমাত্মা নিত্য। আমি তাহলে ভুলটা, আচ্ছা ঠিক আছে, জীবাত্মা দেখো, জীবাত্মা আমরা আমরা কি, হচ্ছে আমরা কি? তো অনিত্য না, আমরা নিত্য কিভাবে হব? যে পরমাত্মা সে হচ্ছে গড, গড হবে নিত্য, ঈশ্বর তো নিত্য হবে। আমরা জন্ম নিয়ে আমরা মরে যাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো রুটিন দিলাম, আমার রুটিন এটা কিন্তু আমি একদম এরকম একটা খাতা দেখতে পাচ্ছ না, ওরকম সেই বাজার করা খাতা, ওরকম বাজার করা খাতাতে এরকম করে ইয়ে করতাম। এইতে দেখলে কিছুটা কিছুটা বুঝতে পারবে, মানে বিভিন্ন ধরনের করে, মানে এই রুটিনটা টোটালি একেবারে নিজের মতো করে পড়া আর কি, যার যেরকম সুবিধা হবে সে সেরকম করে পড়বে। তো আমি এরকম ভাবে রুটিন বানিয়ে পড়তাম ওই টাইম। দেখো, তোমাদের হেল্প হবে। লজিকটা না এখনো না আমি শুরু করিনি, তো ওইটা লজিকটা কি একটু প্র্যাকটিস করতে হবে? তো ওটা কি পরে করব না এখন থেকে হালকা করে করব শুরু? যদি টাইম পাও হালকা করে করো সাইডে। লজিকটা না এখানে বিপিএসসি এর জন্য যদি বলো, এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে বেশি। তোমাদেরকে না আমি কিছু রেকর্ড মাঝে মাঝে দেবো, ঠিক আছে? ওই রেকর্ড গুলো শুনবে আর নিজেদের মতো করেও পড়ো। আর একটা জিনিস, কোনো একটা টেক্সট বুক নিয়ে নাও, যে কোনো বুক যাকে পছন্দ তোমার লেখক, একটা টেক্সট বুক নিয়ে নাও। টেক্সট বুকে আমরা কি করতাম, লজিক যখন পড়তাম গ্রাজুয়েশনে, আমরা শীতে যে একদম লজিক কষতে শুরু করতাম, যেটা আমাকে বেশিরভাগ শেখানো হয়েছিল আমার কলেজে। আমি কিন্তু অনেক নাম্বার পেয়েছিলাম লজিকে, এবং যত আমার ইউনিভার্সিটি কলেজেতে যতগুলো বুক ছিল লাইব্রেরিতে ফুল, প্রত্যেকটা বুকের জন্য এক একটা ওই বুকের নামে খাতা করেছিলাম এবং সমস্ত লজিক প্র্যাকটিস করেছিলাম। কিন্তু একটা কি ভুল করেছি, বা যেটা আমার স্যারকে উচিত ছিল স্যারকে পড়ানো, যে আমাকে থিওরিটিক্যালি বুঝায়নি, বা লজিকটা যে কোথা থেকে তৈরি হলো, লজিকটার উৎস কি, কিভাবে হলো, এইগুলোকে না পড়িয়ে ডিরেক্টলি ম্যাথের মতো করে শিখিয়ে দিয়েছিল। আর ওরকম করে ডিরেক্টলি ম্যাথের মতো তো ফটাফট করে দিতাম, দারুণ, কিন্তু লজিকের উৎসগুলো জানতাম না। তো এখন যেটা বুঝতে পারছি বড় হয়ে, যে লজিকের উৎসটা কোথা থেকে হলো, কিভাবে এলো, একদম পুরো একদম গোড়ার থেকে, মানে তোমার সূচনা পর্ব থেকে শুরু করে তোমাকে ভূমিকা থেকে পড়তে হবে। তুমি যে কোনো একটা বই নাও, ভূমিকা থেকে ওই বইটা 2-3 বার রিভিশন নেবে, ব্যাস। তখন দেখবে তোমার লজিক থেকে যা কোশ্চেন করবে হয়ে যাবে, সলভ হয়ে যাবে। কারণ আমার হয়ে গেছে, দেখো আমাকে যখন টিচার পড়িয়েছে আমাকে পড়ায়নি, কিন্তু আমি পড়াতাম, আমি তো পড়েছি তখন পড়াতাম বাচ্চাদেরকে। তো পড়াবার জন্য আমি নিজে পড়েছি, যে কোথা থেকে হলো, কি করে হলো, বাচ্চাদেরকে বোঝাতে গেলে তো মেন উৎস বলতে হবে। আর উৎস না বললে, কোথা থেকে না হলো, একদম মাঝখান থেকে দিয়ে শুরু করা কেমন একটা অড দেখায়। তো ওইভাবে পড়েছিলাম বলে আমি মানে লজিকের পার্টটা থেকে কোশ্চেন গুলো উত্তর দিতে পেরেছি। আর লজিক থেকে 5-10টা কোশ্চেন আসবে, আর সহজেই আসবে, টেক্সট বুক করে শুধু পড়ো।
কোনগুলো পড়বে? এই যে অনুমান, তারপর অনুমান কত ধরনের হলো, তারপরে হচ্ছে তোমার একেবারে লজিকের মেন একদম যে শুরুয়াত গুলো রয়েছে একদম থিওরিটিক্যালি ওগুলো পড়বে, রিডিং করো। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে তো বলো। ম্যাম নোটগুলো একটু বাংলায় দিয়ে দেবেন। এই রিলিজিয়ন ফিলোসফি নোটটা তো, এই নোটটা দেখবো কালকে হয় কিনা, না হলে আমি একটু তিন থেকে চারটা দিন, 4 দিন কি 3 দিন, 3-4টা হার্ডলি 4টা দিন পরে তোমাদেরকে আমি সমস্ত যতগুলোর মানে নোট পাওনি তুমি বাংলায়, সমস্ত নোটস দিয়ে দিবো বাংলাতে। 4টা দিন ওয়েট করে যাও, আর যেগুলো আছে সেগুলো পড়ো। কিন্তু তোমরা বাংলা বাংলা পড়ছো বটে, তোমাদের বাংলায় পড়াচ্ছি, কিন্তু তোমাদের ইংরাজিতে কোশ্চেন হবে, হিন্দিতে কোশ্চেন হবে। তোমরা শুধু বাংলা করলে হবে? ইংরাজিটাও পড়ো, প্র্যাকটিস করো। প্রথমে বুঝতে পারবে নি, মনে হবে যেন মাথার উপর দিকে যাচ্ছে, দুবার চারবার পড়তে পড়তে হয়ে যাবে। পিএসসি তো তোমার কোশ্চেন বাংলার সাথে ইংলিশও থাকে বোধহয়, না? পিএসসি তে ইংলিশে তো হয় জানি, বাংলা দেয় নাকি আমি জানি। বাংলা মনে হয় পিএসসি তে মনে হয় ইংরাজি কোশ্চেন হয়। এসএসসি তে বাংলা ইংরাজি 2 থাকে, এমএসসি তেও বাংলা ইংরাজি 2 থাকে, কিন্তু পিএসসি তে আমার যেটা মনে হয় শুধু ইংলিশ। দিদি দুটো আছে, একটা ইংলিশ মিডিয়াম আছে, একটা বাংলা মিডিয়াম আছে। আমরা তো বাংলা মিডিয়ামে আচ্ছা, করব। বাংলা মিডিয়ামে করলে তাহলে তো তোমার হবে পিএসসি, বাংলা কোশ্চেন থাকবে, বাংলা ইংরাজি বোধ থাকবে, আর ইংলিশ মিডিয়ামে ইংলিশ থাকবে। আচ্ছা, আমি কোনো একটা কোশ্চেন দেখেছিলাম, ইংলিশে দেখেছিলাম, আমার সাবকনসিয়াস মাইন্ড বলছে আর কি, আমি জীবনে কোনোদিনও পরীক্ষা দিইনি। আলোটা ইংলিশ মিডিয়াম ছিল যেটা তুমি দেখেছিলে। হ্যাঁ, হতে পারে তাহলে ইংলিশ মিডিয়াম। পড়ো, ভালো করে পড়ো তোমরা, নিজেরা রুটিন করো। দেখো আমার রুটিনটা দেখো, দেখে বুঝতে পারবে যে কিভাবে পার্ট পার্ট করে কিভাবে পড়েছি। জনি তো মিক্সড পড়ানোতে রেগে ওর গুসা চলে যাচ্ছে মনে হচ্ছে, এত রাগ দেখালো আজকে সকালে। কিন্তু দেখো সমস্ত মিক্সড করে পড়ার একটা ক্ষমতা থাকা দরকার, সমস্ত জিনিসটাকে মনে রাখা, এটাও একটা স্কিল। তবে হ্যাঁ, তোমরা প্রথম পড়ছো তো, একটা পুরোটা কমপ্লিট করাটা বেস্ট হবে অবশ্যই, আমিও মানছি। তো রিভিশন কমপ্লিট ছিল না বলে এটা করে দেবো 2 দিনে, পরের দিনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, রেখে দিচ্ছি, অনেক গল্প হয়ে গেল। ক্লাসের জন্য স্পেশালি টাইমটা ফিক্সড হয়ে গেছে, ভালো হয়েছে 10টা থেকে। দিদি আজকের ক্লাসটা কিন্তু দিয়ে রেকর্ড, আমি তো লেটে জয়েন হয়েছিলাম। হ্যাঁ, রেকর্ডটা ঠিক আছে, কালকে স্টুডেন্ট ম্যাম আমি 10টা থেকে করতে পারবো না, 7টা থেকে খবর। 10টা থেকে কি করবে তুমি বলো? না ম্যাম আমি 10টা থেকে পারবো না, 7টা বা 9টা থেকেই করতে পারবো। আরে কি করবে, কাজটা কি করবে বলো? 10টার উপরে কি করবে? বাড়িতে কাজ আমার। বাড়িতে কাজ? বাচ্চা টাচ্চা আছে 2-10টা, টিসু টিসু করিয়ে ঘুমাতে হবে। আরে 10টা থেকে কি করবে তুমি? তোমার কি পড়ার রুটিন আলাদা? মর্নিং এ কোথাও যাও? দেখো তোমাদের জন্য, যাতে আমি চাইছি যে তোমাদের কারো প্রবলেম না হোক, তার জন্য আমার 10টা থেকে করানো, মানে আমার কতটা কষ্ট ভাবো তো, আমাকে 4টার সময় উঠে বেরোতে হয়। তাহলে এখানে তারপরেও আমি চাইছি যে তোমাদের সবার সুবিধা হোক, একটু কনসিডার করো। কারণ তুমি যেহেতু বাড়িতে থাকবে, 10টার পরে বাইরে কোনো মানুষের কাজ থাকতে পারে না। 10টা থেকে 11টা ক্লাস করো, দিয়ে ঘুমিয়ে যাবে। জাস্ট এই ধরো 1টা মাস এরকম হবে, তারপরে আবার দুটো ব্যাচকে এক করে দেবো, কারণ ওদের যেগুলো নতুন টপিক পড়াবো সেগুলো তোমরা তো খাপছাড়া পড়তে চাইছো না, নাহলে ওদের আর তোমাদের ওদের যেগুলো হয়নি সেগুলো তো তোমাদেরও হয়নি, তাহলে একসঙ্গে হলে তো টাইমিংটা 9টা থেকে কোনো সমস্যা ছিল না। তোমরা বলছো যে এক সাইড থেকে শেষ করবো, তাহলে এক সাইড থেকে শেষ করলে 1টা মাস তোমরা ওরকম 10টা থেকে করো। নেক্সট মান্থে তখন ওদের 1 মাসের মধ্যে যেগুলো বাকি আছে সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওদেরও রিভিশন হবে, তোমাদের সাথে অ্যাড করে দেবো, ওদের এমসিকিউ প্র্যাকটিস করাবো। আর তারপরে ছুটি হয়ে যাবে, জুন মাস থেকে যখন ছুটি থাকবে তখন তো সারাদিনে অন্য টাইম, যে কোনো টাইম পড়বো বললে পড়াতে পারবো। চলো ঠিক আছে, গুড নাইট।